আমি মোটামুটি নিশ্চিত যে সাকিবের বাসায় খুব দামি কোনো একটা হোম থিয়েটার সিস্টেম আছে। এখন আমাকে যেটা জানার দরকার সেটা হচ্ছে যে সাকিব কি একটা ইজি চেয়ার কিনছেন? সাকিবের একটা ইজি চেয়ার কেনাটা খুব জরুরি হয়ে গেছে। কেন কেন আমরা সাকিবের হোম থিয়েটার আর ইজি চেয়ার খুঁজতেছি? এটা আসলে একটু মজা করে খুঁজতেছি। আপনি যদি 2014 সালের দিকে ফিরে যান, ওই সময় সাকিব প্রথম আলোতে অথবা প্রথম আলো সাপ্লিমেন্ট কিশোর আলোতে একটা সাক্ষাৎকার দিছিল। খুব হালকা চালের সাক্ষাৎকার ছিল। সাকিবকে জিজ্ঞেস করা হয়েছিল যে অবসরের পরে কি করবেন। তো খুব মজা করে বলছিল যে অবসরের পরে আমি একটা বিশাল হোম থিয়েটার কিনবো, হোম থিয়েটারের সামনে একটা বিশাল ইজি চেয়ারে বসে থাকবো, বসে কফির কাপে চুমুক দিতে দিতে বাংলাদেশের খেলা দেখবো আর বলবো যে এরা কি খেলে, এর চেয়ে আমরা অনেক ভালো খেলতাম। তো সাকিবকে বলে, সাকিব আপনার অবসরের সময় হয় নাই, আমি দেখতেছি যে আপনি বিভিন্ন লিগে দল পাচ্ছেন, দ্যাটস গুড, কিন্তু ওই কথাটা বলার সময় চলে আসছে রে ভাই। ইজি চেয়ারে একটু বসেন, বসে কফির কাপে চুমুক দিতে দিতে বলেন যে এরা কি খেলে। এটা বলা খুব জরুরি হয়ে গেছে, ব্যাপারটা আর মজা নাই। দেখেন, সাকিবরা জ্ঞান হওয়ার পরে যে জিনিসটা দেখে নাই কোনোদিন, এই সাকিবদের জেনারেশন, সেই জিনিসটা ঘটার একটা সম্ভাবনা, অন্তত আলোচনা তৈরি হয়েছে যে বাংলাদেশ এবার ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে কিনা, 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারবে কিনা। এই আলোচনাটাকেই আমি বলতেছি যে বাংলাদেশের ক্রিকেটের অধঃপতনের যে চরমতম পয়েন্ট সেইটা। এই অধঃপতনটা নিয়ে একটু আলোচনা করি। অধঃপতন নিয়ে আসলে আর আলোচনা কি করব, তারপরেও একটু মনের অনুভূতি বললে যে আসলে আমরা কোথায় এসে ঠেকলাম, কতটা নিচে এসে ঠেকলাম। শুরুতে একটু ডিসক্লেমার দেই, সাকিবকে নিয়ে আসলে কিছু বলা তো খুব কঠিন, কারণ ওর কথাবার্তা মিস ইন্টারপ্রেটেড হয়। সেই জন্য এটা একটু বুঝায় বলার দরকার যে সাকিব এই যে কথাটা মজা করে বলছিল ওই 2014 সালের ইন্টারভিউতে, এর অর্থ এই না যে ও দেখতে চাইছে ওর পরের জেনারেশন যেন আসলেই খারাপ খেলে। এর অর্থটা ছিল ওই সময়ে আমাদের কয়েকজন সাবেক ক্রিকেটার তাদের বিভিন্ন কলামে সাকিবের খুব সমালোচনা করতেন। আপনাদের মনে আছে কিনা, তার ভেতরে কয়েকজন কিন্তু এখন বোর্ডে ইনভলভ। এরা খুব সমালোচনা করতেন। সাকিব ওই জিনিসটা মাথায় রেখে কথাটা বলছিল, কিন্তু ইন্টারভিউটা যেহেতু বাচ্চারা নিচ্ছিল, কম বয়সীরা, সে সিরিয়াস পয়েন্টে যায় নাই, জাস্ট একটা খোঁচা দিয়ে দিছে। ও তো চিরকাল এই টাইপের ছেলে। একবার ওরে আমি বলতেছিলাম যে যে সুনীল গাভাস্কার দেখছেন ধোনিরে নিয়ে কি বলছে, বললো আমার ওই বয়স হইতে দেন, আমি হচ্ছে ভালো বলবো। তখনকার যারা ধনী থাকবে, তখনকার আমাদের জাতীয় দলে যারা খেলবে, এদের একদম দুয়ে ছেড়ে দিব। আমার চেয়ে ভালো খেললেও বলবো খারাপ খেলে। মানে ওর প্যাটার্নটা ছিল যে সিনিয়রদের কাজই হচ্ছে তরুণরা ভালো খেললেও খারাপ বলা। কিন্তু দেখেন, পরিস্থিতিটা এমন দাঁড়াইছে যে আসলে সাকিবের ওই কথার জায়গায় নাই আমরা। আসলেই আমরা এমন জঘন্য একটা অবস্থায় আসছি যে সাকিবদের ওই সময় যে কেউ, সাকিবের কথা বাদ দেন, সাকিব তো গ্লোবাল সুপারস্টার, সর্বকালে সেরাদের তালিকায় তার নাম আছে, সাকিবের কথা বাদ দেন, ওদের যে 5 জনের টিম ছিল, ওই 5 জনের ভিতরে সবচেয়ে দুর্বলতম যে ছিল, সেও এখন অনায়াসে বলতে পারে যে এই বাংলাদেশ কোথায় গেছে, আমরা কি করছি আর এরা কি করছে। এদের কথাও বাদ দেন যে 5 জন 10-15 বছর ধরে বাংলাদেশে সার্ভিস দিছে, এদের কথাও বাদ দেন। যারা ওই সময় রেগুলার দলে সুযোগ পেত না, মানে যারা ওই সময় আমরা মনে করতাম যে এরা টপ লেভেল না, তারাও যে কেউ দাবি করতে পারে যে এদের চেয়ে আমরা ভালো ছিলাম। অবশ্যই এই দাবি তারা স্ট্যাটিস্টিক্যালি করার জায়গায় আছে, কারণ তাদের সময় কোনোদিন এই কথা শুনতে হয় না যে বাংলাদেশ এবার ওয়ানডে বিশ্বকাপ খেলবে। তো দেখেন, 26টা বছর পরে এই কথাটা রেইজ হয়েছে। কথাটা হয়তো এখনো সিরিয়াস না, আমাদের বিশ্বকাপ খেলা এখনো সত্যি সত্যি প্রশ্নের মুখে পড়ে নাই। কারণ বিশ্বকাপ খেলবে তো আলটিমেটলি বোধ হয় কতগুলো দেশ, 14টা দেশ। তার ভিতরে সরাসরি খেলবে সম্ভবত 10টা দেশ। ওখানে কিছু যদি কিন্তু আছে, কারণ আইনত সরাসরি খেলবে আসলে 8টা দেশ, আবার তার সঙ্গে যোগ হবে 2 স্বাগতিক। এখন 2 স্বাগতিক হচ্ছে সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ে। নামিবিয়াও বোধহয় স্বাগতিক, কিন্তু তারা স্বাগতিক হিসাবে অনার পাচ্ছে না, তারা সরাসরি খেলবে না। এখন সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে যদি টপ 8-এর মধ্যে থাকে, একটা কার্ড ডেট থাকে, ওই ডেট পর্যন্ত প্রথম যেটা করা হয়, টপ 8 খেলবে, এটা নিশ্চিত করা হয়। সঙ্গে নিশ্চিত করা হয় হোস্ট বা হোস্টরা খেলবে। এখন হোস্ট বা হোস্টরা কেউ যদি ওই টপ 8-এর মধ্যে থাকে, তখন একটা দুটো দল বাড়ে, মানে সাউথ আফ্রিকা তো 8-এর মধ্যে থাকবেই। সেক্ষেত্রে দল অটোমেটিক চয়েস হবে হচ্ছে 9টা, 8টা কোয়ালিফাই করবে সরাসরি, প্লাস সাউথ আফ্রিকা। এখন জিম্বাবুয়েও যদি কোনো কারণে ওই 8-এর মধ্যে থাকে, বা 9-এ যদি জিম্বাবুয়ে থাকে, তাহলে কিন্তু 10 নম্বর দলটাও সরাসরি চলে যাবে। ফলে আমরা আশা করতে পারি যে আমরা আসলে ওই শেষ পর্যন্ত একেবারে অসহায়ভাবে 9-10 নম্বর দল হিসাবে সরাসরি খেলবো।
এরকম একটা আশা করা যায়। আবার বর্তমান দল যে সুন্দর পারফর্ম করতেছে, যে পরিমাণে কনফিডেন্স তারা আমাদের দিচ্ছে, তাতে এটাও আশঙ্কা করা যায় যে না, আমরা 10-এও থাকতে পারবো না, আমরা খুব দ্রুত এখান থেকেও বের হয়ে যাব, 11-তে চলে যাব এবং আমাদেরকে বাছাই পর্ব খেলতে হবে আয়ারল্যান্ড বা এদের সঙ্গে। খেলে আমাদের ঠিক করতে হবে আদৌ আমরা বিশ্বকাপ খেলতে পারবো কিনা। সেক্ষেত্রে এই 99-এর পরে এই প্রথমবারের মতো আমাদের বিশ্বকাপ খেলার জন্য বাছাই পর্ব খেলতে হবে। আমরা শেষ বাছাই পর্ব খেলছি হচ্ছে 1997 সালে, যেখানে আমরা ট্রফি জিতছিলাম। অ্যাকচুয়ালি এই যুগ আমরা পার করে আসছি 1994 সালে। দেখেন, বললে কেমন শোনাবে, সেবার তো আমাদের খেলোয়াড়দের নানা কারণে, এই ফারুক ভাইয়ের টিম, ফারুক ভাই তখন ক্যাপ্টেন, ফারুক ভাইয়ের টিমটা নানা কারণে সেবার বিশ্বকাপে গেল না। 96 বিশ্বকাপে, 94 আইসিসি ট্রফিতে আমরা ছিলাম টপ ফেভারিট, এবং ওইবার নতুন আইন হলো যে আইসিসি ট্রফি থেকে 3টা দল যাবে বিশ্বকাপে। 96 বিশ্বকাপ আমাদের এখানে, মানে সাবকন্টিনেন্টে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায়। আমরা সবাই নিশ্চিত, তখন আমরা ছোট ছোট, কিন্তু আমরা সবাই নিশ্চিত যে 96-তে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় উপমহাদেশে যে বিশ্বকাপ হবে ওখানে আমরা খেলবো। কিন্তু আলটিমেটলি কি দেখা গেল, ওখানে গিয়ে আমরা আরব আমিরাতের কাছে হেরে টেরে একটা যাচ্ছে তাই কাণ্ড ঘটাইলাম, এবং সেই টিমটা টেস্ট পূর্ব যুগের বাংলাদেশের সবচেয়ে তারকাবহুল টিম। ফারুক আহমেদ হচ্ছে ক্যাপ্টেন। ফারুক আহমেদরে অনেকেই মনে করেন গাজী আশরাফ হোসেন লিপুর পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তীক্ষ্ণ মেধার ক্যাপ্টেন। কিন্তু ওই যে দল নিয়ন্ত্রণে নানা রকম ভেজাল, এখনও যেরকম দেখেন না, ফারুক ভাই খুব ইগো, ওই ব্যাপারগুলো ছিল, দলের সঙ্গে টিউন হচ্ছিল না ভালো। এবং খেলোয়াড় কারা ছিল আপনি জাস্ট একবার রিকল করেন নামগুলো, বাংলাদেশের হিস্ট্রির সেরাদের তালিকায় যাবে ওই দলের অনেক খেলোয়াড়। আকরাম, নান্নু, বুলবুল, মনি, মানে কি সব খেলোয়াড়! এই খেলোয়াড় নিয়ে এখনও নামলে এই ন্যাশনাল টিমরে হারায় দিবে। আমি বলতেছি এই ন্যাশনাল টিমরে হারায় দিবে। সুপারস্টার টিম ছিল তখনকার দিনের। সেই টিম 94-এ ডিজাস্টার করলো। এই জন্যই আমি বলি যে 94-এ আমরা আসলে এই লেভেলটা পার করে আসছি যে ওয়ানডে বিশ্বকাপ খেলবো কিনা। হ্যাঁ, টি-20 বিশ্বকাপ একটা হয়, ওটা নিয়ে আমাদের মধ্যে একটু দোলাচল থাকে। সববার টি-20 বিশ্বকাপে আমরা না, টি-20 বিশ্বকাপে তো আমাদের সবসময় আসলে বাছাই পর্ব খেলতে হয়। আইসিসি যেহেতু এক একবার এক এক নাটক করে, এক একটা নাম দেয়, কোনোবার গ্রুপ পর্ব বলে, কোনোবার প্রাথমিক পর্ব বলে, কোনোবার কোয়ালিফায়ার বলে, এই জন্য মনে হয় আমরা সরাসরি খেলতেছি, আসলে ওখানে আমরা সবসময় বাছাই পর্বই খেলি। চ্যাম্পিয়ন্স ট্রফি কোনোবার মিস করি, কোনোবার চ্যাম্পিয়ন্স ট্রফি তো নিয়মিত হয়ও না, প্রায়বারই খেলি। কিন্তু ওয়ানডে বিশ্বকাপ নিয়ে কখনো আর 99-এর পর থেকে প্রশ্ন ওঠে নাই। 97-এ আমরা খুব নাটকীয়ভাবে ফাইনাল জিতলাম, চ্যাম্পিয়ন হলাম। ওই যে ওই দিনও বলতেছিলাম যে এখন পর্যন্ত বাংলাদেশ সিনিয়র টিমের, পুরুষ সিনিয়র টিমের সবচেয়ে বড় অর্জন ওইটা। এরপরে আর আমরা কিছু জিততে পারি নাই, মানে আন্তর্জাতিক স্তরে আসার পরে আর আমরা কিছু জিততে পারি নাই। সেই জিনিসটা জেতার পরে যেটা হলো, আমাদের ওয়ানডে দলটা অ্যাটলিস্ট এই জায়গাটা ধরে রাখছে যে কখনো এই কোশ্চেনটা ওঠে নাই। 2003-এ আমরা ডিজাস্টারাস একটা বিশ্বকাপ খেলছি, ডিজাস্টারাস। তখনকার দিনে অনেক বাজে কথাও কিন্তু উঠছিল 2003 বিশ্বকাপ নিয়ে। সব কথা তো প্রমাণ নাই, কমোডর মুজিব কমিশনের রিপোর্টটা হাতে থাকলে হয়তো 2-4টা লাইন বলতে পারতাম, না বলি কিন্তু অনেক বাজে কথা উঠছিল 2003 বিশ্বকাপ নিয়ে। তারপরে ওই সেই বিশ্বকাপ খেলবো কি খেলবো না এই কোশ্চেন কখনো ওঠে নাই, কারণ আমরা ওই জায়গাটায় ছিলাম, স্টেবল ছিলাম। দেখেন, এই ইতিহাসে কখনো, ওই 99-এর পর থেকে এই ইতিহাসে কখনো এরকম হয় নাই যে যে কয়টা দল সুযোগ পাবে আমরা তার চেয়ে একটু বাইরে আসি বা সীমানার কাছে আসি। একটা সময় তো বোধহয় 2010-এর দিক থেকে শুরু করে আমরা এই 2022-23 পর্যন্ত 6-7-8 এই জায়গাটায় আমাদের নিজেদের একটা ঘর বাড়ি বানায় ফেললাম। আমরা সর্বোচ্চ উঠছিলাম র্যাঙ্কিংয়ে 6, ওই সময় রেগুলার নিচে সর্বোচ্চ নামতাম হচ্ছে 8-এ, 8-এর নিচে আমরা নামতামই না। এবং 8-এ নামাটা খুব রেয়ার ছিল, হঠাৎ হঠাৎ দেখা যেত যে আমরা 2-3টা সিরিজ খেলতেছি না। আইসিসির র্যাঙ্কিংয়ে যেটা হয়, আইসিসির তো সব কিছু যেরকম পাকনামো আছে, র্যাঙ্কিংটাও একটা পাকনামো, প্রতি সিরিজ শেষে আপডেট হয়। ফলে দেখা যায় যে আমরা 3টা সিরিজের গ্যাপে আসি, এর মাঝখানে আমাদের প্রতিদ্বন্দ্বীরা 3টা সিরিজ খেলে ফেলছে, ফলে ওরা আমাদের চেয়ে র্যাঙ্কিংয়ে আগায় গেছে। তাও আমরা 8-এর নিচে নামি নাই, এরকম সময়ও আমরা 8-এর নিচে নামি নাই। 6-7 ছিল অ্যাকচুয়ালি আমাদের জায়গা। এটা অলমোস্ট 12-13 বছর ধরে আমরা ধরে রাখছি। তো 6-7-এ থাকলে আপনি কখনো ওয়ানডে বিশ্বকাপের আলোচনায় আসবেন না, মানে আলোচনার বাইরে যাবেন না। আপনার কখনো এটা ভাবতে হবে না যে আগামী বিশ্বকাপ খেলবো কি খেলবো না। আপনার আলোচনা জুড়ে, চিন্তা জুড়ে থাকবে হচ্ছে বিশ্বকাপে গিয়ে কি করব। সব সময় আমাদের আলোচনা ওই 99-এর পর থেকে এইটা আসছে, গিয়ে কি করব। গিয়ে কখনো ভালো করছি, কখনো খারাপ করছি। 2007 বিশ্বকাপে আমরা ট্রিমেন্ডাস করছি, ইন্ডিয়ারে হারায় ছিটকায় দিছে, নিজেরা সুপার 8-এ চলে গেছি, গিয়ে ওখানে আবার সাউথ আফ্রিকারে হারাইছি। সাউথ আফ্রিকা তখন 1 নাম্বার দল, এবং আয়ারল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2টা অঘটনের শিকার না হলে ওবারই আমরা সেমিফাইনাল খেলে ফেলি, এবং খুব যোগ্য দল হিসাবেই খেলি। পরে আবার 2011-তে 50-50 পারফরমেন্স হয়েছে,
দুইটা ভালো ম্যাচ জিতছি, দুইটা খুব ডিজাস্টারাস হয়েছে। 2015-তে এসে আমরা তো কোয়ার্টার ফাইনাল খেলে ফেললাম, ইংল্যান্ড এসে নাটকীয়ভাবে হারায়। ফলে আমাদের ওই যে আমরা এমন একটা পর্যায়ে গেছিলাম যে বিশ্বকাপের দাবিদার আমরা কখনো হই নাই। তবে ঠিক দেখেন, এই কথাটা আমি রসিকতা করে বললাম, কিন্তু 2019-এর কথা ভাবেন। 2019-এ যদি আমাদের সাকিবের পাশে ন্যাশনাল টিমে মানে একটা ক্রিকেট দল তো খেলে 11 জন, 11 জনের ভেতরে 4টা খেলোয়াড়ও যদি এমন হতো বা 3টা খেলোয়াড় যদি এমন হতো যে প্রত্যেকটা ম্যাচে সাকিবরে সাপোর্ট করবে, সাকিবেরটা করবে, সঙ্গে আমি একটা কিছু করব, এরকম 3জন করে প্রতি ম্যাচে যদি হাত উঁচু করতো, 2019 বিশ্বকাপে ফাইনাল খেললে আমি অবাক হতাম না। 2019 বিশ্বকাপে সাকিব যে পারফরমেন্স করছে, এই পারফরমেন্স যে কোনো একটা বড় দলের হয়ে যদি কেউ করে, তারা বিশ্বকাপ থুয়ে আসবে না। এরকম পারফরমেন্স করার পরে কেউ বিশ্বকাপ মিস করে না। আমরা সেখানে পরের রাউন্ডেই যেতে পারি নাই, সাকিব ছাড়া কেউ খেলতে পারে নাই, আমাদের ক্যাপ্টেন কোনো পারফর্মই করতে পারে নাই, বেশিরভাগ খেলোয়াড় যাচ্ছে তাই করছে। যাই হোক, সেসব কথা না বলে কিন্তু যে প্রসঙ্গে বলতেছিলাম যে আমরা কন্টেন্ডার না কখনো, যদিও কন্টেন্ডারের মতো পারফরমেন্স সাকিব দু একবার এনে দিচ্ছে, কিন্তু কন্টেন্ডার না আমরা। আমরা এখনো বিশ্বকাপ জেতার কথা ভাবতে পারি না। আমাদের দৌড় হচ্ছে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা। এখনো তাই হওয়া উচিত ছিল, কিন্তু দেখেন আলোচনাটা কোথায় হচ্ছে। আমি আবারও বলতেছি যে এই সংখ্যাটা এখনো তৈরি হয় নাই। এটা কেবল ওই যে সমুদ্রের মধ্যে যখন একটু সামান্য নিম্নচাপ তৈরি হয় তখনই ঝড়ের ভয় পাওয়ার মতো। ওটা তো নিম্নচাপ হইতেও পারে, নাও হইতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। হাজার হাজার নিম্নচাপ হয়, তার ভিতর ঝড়ে পরিণত, সাইক্লোনে পরিণত হয় কয়টা? বেশি তো হয় না। ফলে এবারও সম্ভবত গুলিটা কানের পাশ দিয়েই যাবে। শেষ পর্যন্ত আমরা সরাসরি বিশ্বকাপে খেলবো। কিন্তু কথা হচ্ছে শান্ত, কথা হচ্ছে লিটন, আপনারা কোথায় নিয়ে আসলেন দলটাকে? মিরাজ, কোথায় নিয়ে আসছেন এই দলটাকে যে আজকে এই কথা আমাকে বলতে হচ্ছে? আজকে এই স্ট্যাটাসগুলো ছেলে পেলে ফেসবুকে দিচ্ছে যে বিশ্বকাপ খেলতে পারবো তো, 2027 বিশ্বকাপ খেলতে পারবো তো। যেখানে 2027 বিশ্বকাপ নিয়ে সাকিব বহু আগে কত সালে মনে নাই, আমাকে দেওয়া ইন্টারভিউতেই বলছিল যে তার টার্গেট হচ্ছে 2027 বিশ্বকাপ জেতা। সে বলছিল যে অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হওয়া উচিত 2023 বিশ্বকাপ জেতা। এবং ও মজা করে অন্য কোন জায়গায় যেন বলছিল, সেটা আবার আমাকে না, যে কবে অবসর নিতে চান ওরা জিজ্ঞেস করা হয়েছিল, বলছিল 2023 বিশ্বকাপ জিতে অবসর নিব। তো 2023 বিশ্বকাপ তো ভালো করতে পারিনি আমরা। ওইখানে আবার পাল্টা কোশ্চেন ছিল যে যদি না জিতেন, তখন সে বলছিল তাহলে 2027 জিতে নিব। ও আমাকে একটা ইন্টারভিউতে বলছিল যে 2027-এ আমাদের রিয়েলিস্টিক একটা চান্স থাকার কথা। কারণ ওই সময় আমাদের এক্সপিরিয়েন্স ক্রিকেটারদের যে কজন টিকে থাকবে, সাকিব সহ যদি 2-3 জন টিকে থাকে, তারা আসলে একদম পোড় খাওয়া এক্সপিরিয়েন্স হিসেবে থাকবে ওখানে। তারা যেটুকু দিবে ওটুকু হীরা। সঙ্গে আমাদের এক ঝাঁক তরুণ ক্রিকেটার থাকবে, এই যাদের আজকে নিন্দামন্দ করতেছি, ওদের অতীত নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নাই, ওদের যোগ্যতা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এই শান্ত, বিজয় যদিও জাতীয় দলে নাই, মিরাজ, এরা তো বাবর আজম, কোহলি এদের বিট করে আসছে আন্ডার 19 লেভেলে। সেখান থেকে এসে আজকে এরা কোথায় চলে গেছে? যে সময় সাকিব এদের নিয়ে স্বপ্ন দেখছে যে এই বাচ্চারা উঠে আসার পরে এদের নিয়ে আমি বিশ্বকাপ জিতবো, সে সাকিবও নাই, এই পোলাপাইনও নাই। পোলাপাইনের কি হয়েছে উপরওয়ালা জানে, কিন্তু ডিজাস্টারটা এমন লেভেলে গেছে এখন আমরা 10-এ নেমে গেছি। এবং সেটাও হচ্ছে কত বছর পরে, বোধহয় 10 বছরের বেশি সময় পরে আমরা 10 নম্বরে নেমে গেছি। আবার একটা সিরিজ হারলাম শ্রীলঙ্কার এগেনস্ট, এবং যথারীতি খুবই আনইমপ্রেসিভ ক্রিকেট, খুবই বাজে ক্যাপ্টেন্সি, খুবই ল্যাথার্জিক ক্রিকেট। এটা আলাদা আলাদা করে কিছু আর বলার নাই। কি বলবেন আপনি? বোলিংয়ে টুকটাক টুকটাক মনে হয় যে কিছু আছে, তাও খুব নিষ্প্রভ। 6 মাস আগেও এদের যেরকম বল করতে দেখতাম তা আর পাচ্ছি না। কেন জানো এরা কেউ নিজেরা খুঁজে পাচ্ছে না। ব্যাটসম্যানরা তো বুঝতেছেই না যে ওয়ানডেটা কিভাবে খেলে। টেস্ট টি20 বুঝতেছে সে দাবি করতেছে না, যখন যে ফরম্যাট খেলে তখনই মনে হচ্ছে ওইটা বুঝতেছে না। তারা ধরেন আমাদের কেউ একজন 50 করতেছে, আমি কাউরে এইভাবে পয়েন্ট আউট করতেছি না, কেউ একজন 50 করতেছে, তার ভঙ্গি দেখে মনে হচ্ছে যে পাইলট বা জামানা ফিরে আসছে। একটা সময় ছিল না যে আমাদের খুব কুইক 5-6 উইকেট পড়ে যেত, পাইলট ভাই ওখানে গিয়ে মান বাঁচানো একটা 35 রানের ইনিংস খেলতো। সেই 35 রানের ইনিংস খেলতে সে হয়তো 70 বল ব্যয় করে ফেলতো। ভাই ওই মান বাঁচানোর টাইম তো 2001-2-তে আমরা পার করে আসছি। এখন কেন মান বাঁচানো ক্রিকেট খেলতে হবে? এখন কি পৃথিবীর কোনো দল, আয়ারল্যান্ড, নামিবিয়া, এই যে হল্যান্ড, পূর্ব জার্মানি তো এখন নাই, জার্মানি পর্যন্ত এখন মান বাঁচানো ক্রিকেট খেলে না, ইম্প্যাক্ট ক্রিকেট খেলে, রেজাল্ট ওরিয়েন্টেড ক্রিকেট খেলে। আমরা এখনও মান বাঁচানো ব্যাটিং করি। এই যে শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট ম্যাচে দেখলাম, দু একজনের অ্যাপ্রোচ দেখে মনে হলো যে নিজে একটা 50 পাইলে হয়, 50 ওভার ব্যাটিংটা শেষ করে আসতে পারলে হয়। কি আশ্চর্য!
এটা কোত্থেকে ঢুকছে, কিভাবে হচ্ছে, কি হচ্ছে কিচ্ছু বুঝতেছি না। কোচ সিরিজ চলাকালে প্রধান কোচ চলে যাচ্ছেন দেশের বাইরে, সেটার জন্য তিনি নাকি আগে থেকে ছুটি নিয়ে রাখছিলেন। কোচ জানেন না নাকি, এগুলো সত্যি কিনা জানি না। এই যে মানে কন্টেন্টে দেখতেছি, কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে শুনতেছি, মিডিয়ায় পড়তেছি, কদ্দূর সত্যি জানি না যে কোচ নাকি জানে না ক্যাপ্টেন আর সহকারী কোচের প্ল্যানিংটা কি। তাহলে টিম কে চালাচ্ছে? টিম কি সহকারী কোচ চালাচ্ছেন? আমার কোনো আপত্তি নেই। সালাউদ্দিন ভাই যদি টিম চালায়, সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে আমার কোনো শত্রুতাও নাই বা কিছুই না, কিন্তু সেটা তো পরিষ্কার করতে হবে বোর্ডকে। তাইলে ওই লোকরে, কোচরে, ফিল সিমন্সরে বসায় রাখার দরকার কি? সে যদি দল নির্বাচন সম্পর্কে পরিষ্কার ধারণাই না থাকে, তার অমতে গিয়ে যদি সহকারী কোচ আর ক্যাপ্টেন বারবার সিদ্ধান্ত নিতে থাকেন, তাহলে ওই লোকটার বাদ দেন। শুধু শুধু এতগুলো টাকা গুনে লাভ নেই। আর এরকম তো তাইলে হয়ে যাচ্ছে, আপনার টিমের ভিতরে নানা মত তৈরি হয়ে যাচ্ছে। এটাই তো পারফরমেন্স খারাপ হওয়ার অন্যতম কারণ হইতে পারে, যদি এটা হয়। আমি জানি না, এই যা হচ্ছে এটার পিছনে কারণ খোঁজা খুবই কঠিন। তারপরেও বোঝা যাচ্ছে কিচ্ছু ঠিক নাই। বোর্ড যে ঠিক মতো ফাংশন করতেছে না বা করতেছিল না, এখন করতেছে কিনা এটা তো বুঝতে আরো মাসখানেক ওয়েট করতে হবে, যে বুলবুল ভাই আসার পরে একটু ফাংশন করা শুরু করছে কিনা। এখানেও আমরা দেখছি ক্রিকেট অফস বুলবুল ভাই জয়েন করার পরেও ক্রিকেট অফস অলরেডি তালগোল পাকায় ফেলছে। যেভাবে মিরাজের ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, এক কথা বারবার বলতে ভালো লাগে না, রিপিটেটিভ হয়ে যায়। যেভাবে শান্তরে ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছে, এগুলা খুব বাজে, নন প্রফেশনাল হয়েছে। সেটা করছেন ফাহিম ভাই ক্রিকেট অফিসের চেয়ারম্যান থাকা অবস্থায়। ফলে ব্যাপারটা যে পুরোপুরি ঠিক হয় নাই ওই সময় পর্যন্ত, সেটা তো বোঝাই যায়। এরপরেও বোর্ডে টুকটাক ঝামেলা খবর আছে। হ্যাঁ, আশা করতে পারি যে এতদিনে বুলবুল ভাই হয়তো ব্যাপারটা গ্রিপে নিচ্ছে, একটু সেটেল ডাউন হয়েছে। ওটা বুঝতে আরও মাসখানেক সময় লাগবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট যে যাচ্ছে তাই অবস্থার মধ্যে আছে, তার তো কোনো সন্দেহ নাই। খেলোয়াড়দের খেলা দেখে একবারও মনে হচ্ছে না যে এটা একটা টিম পারফরমেন্স হচ্ছে। কেউ জয়ের জন্য বা দলের জন্য খেলতেছে এটা মনে হচ্ছে না। খুবই দুঃখের সঙ্গে এটা বলতেছি, আমি কখনো ক্রিকেটারদের এই আঘাতটা দিতে চাই না যে আপনারা জয়ের জন্য খেলতেছেন না, এই অভিযোগটা করতে চাই না। কিন্তু আমার মনে হচ্ছে যে তাদের কাছে অন্য অনেক চিন্তা, অনেক কিছু প্রায়োরিটি পাচ্ছে। সেটা কি বোর্ডের কারণে হচ্ছে, ম্যানেজমেন্টের কারণে হচ্ছে, নাকি ক্রিকেটাররা ন্যাচারালি এরকম হয়ে গেছে? এটা তো সমাধান করা এই বাইরে বসে কন্টেন্ট ক্রিয়েটরের কাজ না। যদি আমি নিজের কন্টেন্ট ক্রিয়েটর বলি, তাহলে এটা তো বোঝা আমাদের কাজ না, দূর থেকে আমরা বুঝতেও পারবো না। তবে এটুকু বুঝি যে সামথিং ইজ ভেরি 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 রং। কিছু একটা ভয়াবহ গোলমাল হয়েছে। বুলবুল ভাই এখন বোর্ড প্রেসিডেন্ট, বিনীতভাবে অনুরোধ করি আগে এটা ঠিক করেন। স্ট্রাকচার তো ঠিক করতেই হবে, ঘরোয়া ক্রিকেট ঠিক করতে হবে, নানা রকম কাজ চলতেছে, খুবই প্রশংসার চোখে দেখতেছি সবকিছু। কিন্তু মূল ব্যাপার, আমাদের মূল বিজ্ঞাপন তো ন্যাশনাল টিম। আজকে আপনি যদি ন্যাশনাল টিমের অবস্থা এরকম হতে থাকে, উপরালা না করুক, যদি কোনো কারণে 2027 বিশ্বকাপটা আমরা খেলতে না পারি বা বাছাই পর্ব যদি খেলতে হয়, আপনি বুঝেন কোথায় যাবে অবস্থাটা। এমনিতেই টিভি সত্ত্ব বেচা যাচ্ছে না, টিভি সত্ত্ব বিক্রি হচ্ছে না। এখানে অবশ্য আমি আরও কিছু, শুধু পারফরমেন্সের প্রভাব না, আমাদের বিসিবির মার্কেটিং এবং ব্র্যান্ডিং বলে কিছু নাই। এই বিসিবির লোকজন এগুলো নিয়ে ভাবেই না। ফলে টিভি সত্ত্ব বিক্রি হচ্ছে না। ওটা পিছনে তাৎক্ষণিক তো পারফরমেন্সের একটা প্রভাব আছেই। কেউ টিভি সত্ত্ব কিনতে চাচ্ছে না। এই সেদিনও দেখলাম সান রিপোর্ট করছে যে 4.5 কোটি টাকায় কেউ পাকিস্তান এগেনস্টে সিরিজ দেখাবে না। বোঝেন, পাকিস্তানের মতো দল বাংলাদেশে খেলতে আসবে, সেটা কোনো টিভি দেখাতে চাচ্ছে না। ওটাও হয়তো আবার বিটিভিতে ধরে, হাতে পায়ে ধরে ফ্রি দেখাইতে হবে। কি একটা অবস্থায় আসছি আমরা, যেখানে আমাদের সিরিজ দেখানোর জন্য বড় বড় কোম্পানি, বড় বড় জায়ান্টরা এসে বসে থাকতো, তারা দরপত্র সাবমিট করতো। বিপরীতে ফুটবলের সঙ্গে কম্পেয়ার বারবার করতে চাই না, এটা করলে অন্যায় হয়। দুটোই আমার হাত, একটা ডান হাত একটা বা হাত। কোনটা ডান হাত তা বলতেছি না, দুটোই গুরুত্বপূর্ণ হাত। দেহের একটা ছোট্ট অংশও তো ব্যথা লাগে কাটলে। ফলে দেহের গুরুত্বপূর্ণ অংশ এগুলো। কিন্তু ফুটবলের চিত্রটা দেখেন কিরকম বদলে গেছে। ওই ফুটবলে এখন স্পন্সররা লাইন দিচ্ছে। হামজা এসে মাত্র কয়টা দিন ছিল ঢাকায়, এর মধ্যে কতগুলো বিজ্ঞাপন করে গেছে। ইউনিলিভারের বিজ্ঞাপন করলো, শাহ সিমেন্টের বিজ্ঞাপন করলো। আমি যতদূর জানি বিএফএফ এর কাছে এখন বড় বড় অফার আছে, লম্বা চুক্তি করতে চায় তারা। বিএফএফ বরং খুব সতর্ক যে আমরা যদি আরো বেটার অফার পাই, আমরা যদি কোনো কারণে এশিয়া কাপ বাছাই পর্ব পার হয়ে যাই, তাহলে অফার তো আরও বেড়ে যাবে। ফলে তারা এই মুহূর্তে লম্বা চুক্তিতে যাচ্ছে না। বোঝেন, বিএফএফ এর বাইরে সিরিয়াল লেগে গেছে আর আপনার গেটের বাইরে কেউ নাই। ফলে মূল বিজ্ঞাপন তো ন্যাশনাল টিম। ন্যাশনাল টিম এভাবে যদি ধসে পড়ে, এই কোশ্চেন যদি উঠে যায় যে ন্যাশনাল টিম বিশ্বকাপ খেলতে পারবে কিনা, আপনি যদি ইকুয়াল করেন, তাহলে ফুটবলারদের, মানে ফুটবল টিমের এশিয়া কাপ খেলার চেয়ে বেশ ছোট ব্যাপার আমাদের ক্রিকেটের বিশ্বকাপ খেলা।
ফলে ক্রিকেট টিম, পুরুষ ক্রিকেট টিম যদি বিশ্বকাপ খেলতে না পারে, সেটা আসলেই ফুটবলে এশিয়া কাপ খেলা বা ফুটবলে সাফ খেলার চেয়েও খারাপ একটা ব্যাপারে পরিণত হবে ভাবমূর্তির দিক থেকে। ফলে এইরকম একটা জঘন্য জায়গায় দাঁড়ায়, এরকম একটা ক্রান্তিকালে দাঁড়ায় আমাদের মৌজ করার আর টাইম নাই। আর টাইম নাই, এইসব সিলি ব্যাপার নিয়ে আলোচনা করার আর টাইম নাই। এখন একদম ইমার্জেন্সি বেলটা চেপে দেন, চেপে দিয়ে ম্যানেজমেন্টের সবাই ডাকেন। ওখানে কি আরও টি-20 খেলতে হবে? না খেলে পারলে ফিরে আসলে ভালো হয়। টি-20 খেলে ফিরুক, ফেরার পরে ইমার্জেন্সি বসেন, বসে এটা কীভাবে সমাধান করা যায় সেটা ঠিক করেন। আমি কোয়াইট শিওর এর সঙ্গে পারফরমেন্সের কোনো সম্পর্ক নাই। এই ছেলেরাই কদিন আগে আপনার রেজাল্ট এনে দিছে, এই ছেলেরাই বিভিন্ন জায়গায় ভালো খেলছে। এই 7-8 মাসে নিশ্চয়ই পরিস্থিতি এই এত খারাপ হয়ে যায় নাই, বা এদের রেজাল্ট এত খারাপ হয়ে যায় নাই, এদের কোয়ালিটি এত খারাপ হয়ে যায় নাই যে পরিস্থিতি এখানে গিয়ে ঠেকবে। এই পুরো জিনিসটা টেবিলেই সমাধান করতে হবে। সেটা কিভাবে করবেন সেটা আপনাদের উপরে নির্ভর করে। আপনাদের দিকে তাকায় আছি। একটা মজার কথা বলে শুরু করবো ভাবছিলাম, সেটা বলি নাই। ফারুক ভাই, বুলবুল ভাই শুনলে খেপে যাবে, তারপরেও বলি যে ফারুক ভাই সভাপতি হলো, তারপরে বুলবুল ভাই হলো। তো দুজনের কল্যাণে একটা জিনিস হয়েছে, ক্রিকেট এখন তাদের জামানায় ফিরে গেছে। এই ক্ষেত্রে অন্তত তারা নিজেদের সফল দাবি করতে পারে যে আমরা আমাদের জায়গায় নিয়ে আসছি ক্রিকেট, আমরা 90s-এর আর্লি 90s-এ ফিরে নিয়ে গেছি দুজন মিলে। কিডি, ফারুক ভাই আর বুলবুল ভাই দুজনের প্রতি আমার ব্যাপক শ্রদ্ধা আছে। বুলবুল ভাই দায়িত্বে আছেন যেহেতু, আশা করি ব্যাপারটা সমাধান করতে পারবেন। সবার জন্য শুভকামনা।